হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোনই মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, তাই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখে আর্তনাদ শুরু করেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠছে বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমেদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাই বোনকে কখনো দেখতে হবে, এটা ইকবাল খান কখনো কল্পনাও করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন, হাত পায়ের অবস্থা বোঝার জন্য। মাথায় চাপ বেশি খেলেও হাত আর পায়ে খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধে হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল, সারাদিন যাবৎ সেইখানেই বসে আছে। দুই হাতে দুই হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপর কাত করে মাথা রেখে অমত্ত আঁখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওড়না টানা, আঁখি যুগল স্থির, প্রয়োজনের বাহিরে একবারের জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিন খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকেই আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে দুইটা কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছেও না। বিকেলে হালিমা খান আকলিমা খানদের সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসছেন। ইকবাল খান সাথে আসছেন। আলী আহমেদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন। মালিহা খান আর মেঘ দুইজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করছেন। আলী আহমেদ খান নিজেও দুইবার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপে বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছেন। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তি ভরা কণ্ঠে বললেন, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগে হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসছি, তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তোরা তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরো বেশি জেদি হইতেছে। আমি এখন আসতেছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতেই মেঘ নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই। বললেই হলো। তানভীর প্লেটে খাবার পেরে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নিদৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহের সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এই ফাঁকে তানভীর 2-1 বার মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে, ঠান্ডা মাথায় বুঝিয়েছে, কিন্তু মেঘ মাথা দিয়ে নাই করে যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিহা খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা সবাই বাসায় চলে গেছে। রাকিব অফিস থেকে হাসপাতালে আসছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসছে। 1 কাপ মালিহা খান আর 1 কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউ নেই। 2-1 বার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসে কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? শুনলাম আবির ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছেন। মেঘের গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, এখন কেমন আছেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল,
আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, কাঁদছিস কেন? তুই বোকা না? তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছে বল। ডক্টর 21 দিন বেড রেস্ট রাখতে বলেছে। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। এক ছেলের সাথে খেলছিলি বলে ক্লাস 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসি বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতিতে শান্ত থাকবে? উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের ওপর আর মিনহাজদের ওপর এত রাগ হচ্ছে। এখন অন্ততপক্ষে শান্ত থাকিস প্লিজ। আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনাসদের যা করার করে ফেলেছে। মানে গতকাল থেকে মিনাসদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছেন। কি বলছিস এসব? ঠিকই বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘ আর বন্যা প্রায় 30-40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকেই আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গোছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে। পা ঠিক হলে ওপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে সন্ধ্যার পর হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্য নিচে আসছে না। আদি 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো। মেঘ টেবিলের ওপরে 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরে বুঝতে পারলো মেঘ ফুপাচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু, তোমার কি হয়েছে? কাঁদতেছো কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরো বেশি ফুপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাঁধে নেই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদু স্বরে শুধালো, আপু, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, আমি আবির ভাইয়াকে অনেক ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ার এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইয়াকে ভালোবাসো? হুম, কবে থেকে? দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছো? আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন? তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্যই ওই অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ, বলছি তোমায়, ভাইয়ের কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই করেছেন। চলো তো। না, আমি যাব না। মিম 2 হাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ের সাথে তোমার কেমন মানাই। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে মলিন হাসলো। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের খোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়িতে এসেই চিন্তিত কণ্ঠে বলল, আপু, একটা প্রশ্ন করি। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ের বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো? আর আবির ভাইয়াকে বা কি?
কথা সম্পূর্ণ করার আগে মেঘা কাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলেও যদি বাসার কারোর সামনে এ ধরনের কথা বলিস না, খুন করে ফেলবে আমায়। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘা আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল ধৃষ্টতার বিচরণ, মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আঁখে জোড়া, তাতে গাঢ় করে কাজল রেখা টানা। আবির নেশাক্ত দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল। ছবির মালিক বহু বছর আগে আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে। অকস্মাৎ শব্দ হওয়ায় আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তে ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভিতরে আসবো ভাইয়া? আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলেছে, কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরেরও সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমায় খাবার দিতে। আচ্ছা। বলে মেঘের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখছে তার হিসেব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারা দিন শেষে এতক্ষণে আবার কথা মনে পড়লো? মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই, সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, কেন? তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মারছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহম্মকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস এসে। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই, আর কত কাঁদবি? দুদিন যাবত কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মানে? আমি তোকে মারি, তোকে কাদাই, এসবই প্রমাণ করতে চাস? না। তাহলে এইভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল। আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের ওপরে হাত রেখে হাতটা কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, আমি ভুল করেছি, আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিনহাজদের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারোর সাথেই মিশবো না। মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলতে শুরু করলো, ভুল তুই না, বরং আমি করেছি। আমার সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মানে? আবার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রপোজ করার স্টাইলটা দেখা, তাকে সাপোর্ট করা। আবার আসলে ওইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি, সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। জীবনেও না। আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না। হাজে বাজে কথা কি বললাম? সত্যি কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিয়ে, আমি কি আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টার স্বরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরল। খাইয়ে দিবে নাকি আবির ভাই নিজে নিজে খেতে পারবেন, এ নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, আমি খাইয়ে দিব। আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দেবে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দিব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে সেটাই বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদি করেও তাতে আপনার কি? আপনার মতো তো না। আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন। তার মানে আমার বউ বাচ্চা আছে, এটা তুই মেনে নিচ্ছিস? না,
জীবনেও মানবো না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? হুম। মেঘ আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপ্পির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলছে। এখন বাসায় আনলে ঠিক হবে কিনা, কিভাবে আনবে, সেই সব বিষয়ে কথা বলছে। মেঘের খাওয়ানো শেষে চলে যেতে নিলেই মিম আবারও ছুটে আসছে। মিটিমিটি হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল। রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমোও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমেদ খান আবিরকে দেখতে রুমে আসছেন। সাথে মালিহা খানও এসেছেন। আবির আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো। আপনি কি ফুপ্পিকে বাসায় আনতে চাচ্ছেন? এভাবে বললে ফুপ্পি কোনোদিনও আসবে না। ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুপ্পি বাসায় আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুপ্পিদের বাসার সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কোনো দাওয়াত দিবেন না প্লিজ। আলী আহমেদ খান গৌরভার কণ্ঠে বললেন, তোমার ফুপ্পিকে আসতে বলেছি, প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে বলো না আমায়। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভেতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অত্যন্ত সবকিছু ঠিক করে নেন। তোমরা কি চাইছো? আমি নিজে থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্ত স্বরে বলল, না, বোনের বিরুদ্ধে আপনাকে কিছু করতে বলছি না। আপনি ফুপ্পিকে সত্যি বাসায় আনতে চাইলে ফুপ্পিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দেবেন। বাসার সবাইকে নিয়ে আসতে বলবেন, এইটুকুই। আমার কাছে ওদের কারো নাম্বার নেই। নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমেদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তোমাদের ফুপিকে বাসায় দাওয়াত দিতে চাচ্ছি, এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপি আসলেই হবে। তানভীরের সরল স্বীকারোক্তি। আপনার বোনকে আপনি বাসা আনতে চাচ্ছেন, এই ব্যাপারে আমাদের মতামতের থেকেও আপনাদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি, কাকামণি, প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবার আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে? তানভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আমি আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনার এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মিম আর আদিও তানভীরের সঙ্গে তাল মেলালো। মিম আর আদিকে মেঘ অনেকদিন আগে থেকেই ফুপ্পির কথা বলছে, ফুপাতো ভাই বোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আর আদিও খুব এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পর বাসায় আসছেন, এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমেদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁক মিটিয়েছেন। টানা 2 ঘন্টা আবিরের ওপর রাগ ঝেড়েছেন। বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনায় নিগুড় বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1 বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমেদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা, সবটাই মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুইজনের ছন্নছাড়া আচরণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুইজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু আধটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীর বরাবরই গাছাড়াভাবে চলে। তার উপর আবির ইচ্ছাকৃত তানভীরকে আরও বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিনে তাদের অবস্থান আরও ওপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনই দুশ্চিন্তারও অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতেও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সব কিছুর বহিঃপ্রকাশ ঘটছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে।
আবির চাইলেও এখন কিছুই বলতে পারবে না। একটা কথা বলতে গেলেও মোজাম্মেল খান আরও 100 কথা শোনাবেন। তার চেয়ে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির আর যাই করিস না কেন শ্বশুরের সাথে কখনো তেরামি করিস না। আবির ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টা কেন, আরো 3 ঘন্টা বকলেও সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করতে পারবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়ালো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদারি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়ালো। কারোর উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়ালো। কারোর উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক একদিন এক একজন পড়ে থাকবে আর ঘরগুলো মিলে তাদের সেবা করবে। করো করো, আরও বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল, আঙ্গুর, কলাও নিয়ে আসতা। মেঘ এককাল হেসে বলল, সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলেই ওইগুলো নিয়ে আসবো। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের স্বরে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টো সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াস বলেছে এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে কি যেন বলছেন। মেঘ সে কথা বুঝেছে কিনা বোঝেনি কে জানে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তো কি আপনার বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন। তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তেই দেখলো আবির মাথা দিয়ে না করছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছেন। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক অন্তত এখন এখানে তাকে ডাকবো না। 2 ঘন্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। আর কত? আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি। আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানভীর ঘন্টাখানেক আগে বাসায় আসছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছেন। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুইজনই গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন শাস্তি দুইজনেরই প্রাপ্য। হালিমা খানের উদ্বেল কণ্ঠের কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে চলে গেলেন। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটে রেখে মেঘকে উদ্দেশ্য করে বললেন, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড় কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতেই আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেই সব ফল প্লেট ভর্তি করে নিয়ে আসছে। আবির ভাবলেশীন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন? কে খাবে? আপনি খাবেন। এত ফল খাইয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি? একদিনের না পারি, কিছুদিনেই ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই খাবো। মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে শুধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভেতরে কি চলছে? মেঘের মুচকি হাসি প্রখর হলো। বেশ কিছু সময় চলল মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আঁখিতে চেয়ে আছে তার কাদম্বিনীর 2টি নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনোরূপ কৃপণতা। দীর্ঘ সময়ের হাসির নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদার মধ্যে হ্যান্ড প্রিন্টেড একটা ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপরূপ লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ অকৃত্রিম লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপ্টে আছে।
নিরুক্তি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধহয় আর হয় না। মুগ্ধতায় আবিরের দু চোখ আটকে আছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশা পিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নীরের দৃষ্টিতে চেয়েই আছে, দৃষ্টির গভীরতা জুড়ে অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের মোহমায়া জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবির ভ্রুজোড়া নাচালো। মেঘ ঠোঁট বেঁকিয়ে মৃদুস্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসতেছি এক্ষুনি। মেঘ কিছুক্ষণের মধ্যে 2টা প্লেট হাতে ফিরে আসলো। 1 প্লেট ভর্তি ফল, আর 1 প্লেটে 1 হালি ডিম সিদ্ধ। মেঘ ঠোঁটে হাসি রেখে প্লেট 2টা আবিরের সামনে রাখতেই আবির বিষম খেয়ে উঠল। কাঁচতে কাঁচতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে 1 হালি ডিম, 1 প্লেট ভর্তি ফল, তার উপর আরও 1 হালি ডিম, আরও 1 প্লেট ভর্তি ফল নিয়ে আসছে মেঘ। আবির কাঁচতে কাঁচতে বলল, এই এসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনেই আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনেই পূরণ করে ছাড়বে। আবির মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে 1 গ্লাস দুধ, 1 হালি ডিম আর 1 প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে, খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম, আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে? একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নিন, এখন আমি আসছি। আবির উদাসীন কণ্ঠে বলল। আচ্ছা। আলী আহমেদ খান বাসায় ফিরে আবিরের থেকে নাম্বার নিয়ে গেছেন। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বারে কল দিলেন। মাহমুদা খানের ফোনে অলরেডি আলী আহমেদ খানের নাম্বার ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয়নি। কল দেওয়ার পর প্রথমবারই কল রিসিভ হলো। মাহমুদা খান কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বললেন। মাহমুদা খান ফোন রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। আইরিন আর আরিফও মায়ের সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে আসছে, ভাইদের জন্য সবসময় কান্না করেন। ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। 28 বছর পর খানবাড়িতে ঢোকার অনুমতি পেয়েছেন, সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছেন না। আলী আহমেদ খানের রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। আবিরও ভেবেছিল অন্ততপক্ষে 1-2 বছর চেষ্টা করলে হয়তো বা আব্বুর রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, কিন্তু বোনকে প্রথম দেখাতেই উনি সবাইকে ডেকে জানিয়ে দেবে এটা কেউই ভাবেনি। আজ সকাল থেকে খানবাড়ির অন্দরমহলে কাজের ধুম পড়েছে। 2জন হেল্পিং হ্যান্ড, বাড়ির 3 কর্ত্রী সহ মেঘ, মিম আর আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখে আসে। আবিরের হাত অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথাটা এখন অনেক বেশি। আজ 3 ভাই একসঙ্গে বাজার করতে বেরিয়েছেন। বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মিম মেঘ মিলে চুপি চুপি একটা বরণডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে। মেঘ যেন কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচ্চুর প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোনো অঘটন ঘটবে তার আশঙ্কায় আছে। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানভীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপ্পির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায়, তাহলেই সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিলেন ফুপ্পিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমেদ খানের মন এমনিতেই খুব নরম। এমতো অবস্থায় ফুপ্পিকে না আনতে পারলে পরবর্তীতে কবে সুযোগ পাবে তা জানা নেই। প্রায় 12টার দিকে ফুপ্পিরা বাসায় আসছেন। মেঘ নিচ থেকে চিৎকার করে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজবেন্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে। আবিরকে সারপ্রাইজ দেবে ভেবেই কিছুই জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখে মেঘও ডাকাডাকি বন্ধ করে দিয়েছে।
বাসায় ঢুকেই সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে। এমন সময় মিম ওপরের ব্যালকনি থেকে ডেকে জিজ্ঞেস করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে আসছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝলো কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণ ডালা নিয়ে অন্য হাতে পা অবধি ঢাকা লং ড্রেসের এক পাশ উঠিয়ে ছুটছে। মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, এক পাশে ওড়নায় সেফটি পিন দিয়ে আটকানো, স্ট্রেট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিম ঠোঁটে রঞ্জকও লাগিয়েছে। মিমের এক হাতে কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি, এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাথারি দৌড়ের কারণে মিমের কাজ ছাড়ানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশ কোনো দিকে তাকানোর মতো সময় নেই। বরণডালা হাতে নিয়ে মেইন গেট পার হতে আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতে সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিমের হাতের বরণডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল। ও মা গো! চিকন লম্বা এক ছেলে দুকদম এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছো? এই কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করেন ব্যথা পাইছে কি না? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল। উফ, আমি শেষ। ছেলেটাও খ্যাপা স্বরে বলল, নিজে দেখে চলতে পারো না, আবার আমায় দোষারোপ করছো? আমি কি তোমায় ফেলেছি নাকি? নিজের গায়ে জোর নাই, আবার আমায় বলতে আসে। মিম এখনো মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে বলল, একদম গায়ের জোর দিয়ে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে আমায় ফেললেন। আমি এক্ষুনি ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধালো, কিরে তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠল। গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলা শুরু করলো, আমি এখানে শুধু শুধু বসে আছি না? এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলের দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল, আপু বিশ্বাস কর, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। ভেতর থেকে কে ছুটে আসছে আমি কীভাবে বুঝবো? আমি ভিতরে ঢুকছি, সে হুট করে সামনে চলে আসছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গেছি, আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছে করে ফেলছে। তুমি ভাইয়াকে এখনই ডাকো। এই ছেলের বিচার করতে হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। মেঘ মৃদু হেসে বলল, আরিফ তুমি ভেতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু সত্যিই আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্ত স্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এসেই পাগলকে উস্কে দিয়েছো। এর পরিণাম কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু, উনি ওই ছেলেকে ভিতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি আমার বোন হয়ে এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে ওঠ। কাজের কাজ কিছু করতে পারিস না। তখন চিৎকার করে ডাকলাম, বরণডালা নিয়ে নামতে তুই নামিসনি। ওরা সবাই ভেতরে চলে গেছে এতক্ষণে, তোর খবর হয়েছে। বরণ তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথাটা পেয়েছিস, সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মিম মেঘের হাত ধরে কোনো রকমে উঠল। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম 2-3 বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ধরে ভেতরে ঢুকলো। আবিরের রুমের দরজার সামনে আসতেই আকলিমা খান শুধালেন, কিরে কি হলো তোর? মিম রাগে বলতে নিল। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারা দিন উল্টোপাল্টা দৌড়বে, ব্যথা তো পাবেই। বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনায় মিমের ব্যথাটা আলোচনার মোড় ঘুরিয়ে ফেলছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এক্ষুনি ঔষধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আবিরের রুমে আলী আহমেদ খান ব্যতীত আর সবাই উপস্থিত। আলী আহমেদ খান নিজের রুমে বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজবেন্ডকে তিনি এখনো মন থেকে মানতে পারছেন না, তাই সামনেই আসছেন না।
মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার হাজব্যান্ডকে আলী আহমেদ খানের রুমে পাঠাচ্ছেন। 28-30 বছরের গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজব্যান্ড প্রয়োজনে আলী আহমেদ খানের পায়ে ধরতেও রাজি। মেঘ মিমের সঙ্গে ওপরে চলে গেছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে। কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনের সালোয়ারে দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই যাচ্ছে। মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে। মেঘ কাটা স্থান জীবাণুমুক্ত করে একটা মলম লাগিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুই বোন একই সঙ্গে নিচে আসছে। পায়ে আর কোমরের ব্যথার জন্য মিম ঠিক মতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখলো আলী আহমেদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকিয়ার পাশ কেটে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে। সেই সাথে হৃদস্পন্দনও হঠাৎ থেমে গেল। মাহমুদা খান এবং ওনার হাজব্যান্ড দুইজনে আলী আহমেদ খানের দু পা আঁকড়ে ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদেই চলেছেন। ব্যগ্র স্বরে নিজের ভুল স্বীকার করছেন আর আলী আহমেদ খানের কাছে মাফ চাচ্ছেন। আলী আহমেদ খান বোনকে অনেক দিন আগে ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজব্যান্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথরে মানবের ন্যায় আলী আহমেদ খান বিছানার একপাশে বসে আছেন। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপ্পির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় খুঁড়ে আসা আর্তনাদগুলো অবিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপ্পির জায়গায় কল্পনা করতে মেঘের চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার সর্বশক্তি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করল। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করে রেখে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। আশেপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খোশ গল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করছিস। মোটেই না, তোমরা শুধু শুধু আবার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষই নাই, ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস? বিয়ের পর কি করবি তাহলে? আবির চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে মৃদু স্বরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, সে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে কেন, স্বপ্নে কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শুধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাবো না? আবির ঠাট্টার স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরেই করবো। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর বয়স আমার, আমি এখনো শিশু। তানভীর হেসে বলল, এখনো কত গ্রামে 12 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখানে তুই তো তাদের থেকে 2 বছর বড়, তোকে দিতে সমস্যা কি? আইরিন গুরুগম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকেও আরো 3 বছরের বড়, সে বেলায় তাকে বিয়ে দাও না কেন? তানভীর সত্তর জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নেই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এর জন্য সবার টেনশন। আইরিন ভ্রু নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়েই করব না। আইরিনের কথা শুনে সবাই উঁচু স্বরে হাসতে শুরু করেছে। আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখেই বলল,
তোমরা সবসময় আমার ননদিনী ডাকে রাখাও। আমার ননদিনী বিয়েই দিব না, সারা জীবন আমার কাছে রেখে দিব। তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গাল ফুলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, তুই তো ব্যাককল কেন রে? মজা বুঝিস না? আইরিন মাথায় কষতে কষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন, তানভীর, ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখো, আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের করো। এক রুমে বন্দি থাকতে কত ভালো লাগে। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি। আইরিন, আরিফ, জান্নাত আগে বেরিয়ে গেছে। তানভীর আর আসিফ দুপাশ থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবিরের হাত মোটামুটি ঠিক হয়ে গেছে, পায়ে ব্যথা রয়েছে। বাড়ির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞেস করতে লাগলো। মেঘ আর মিম দুইজনই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাইকে বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বললেন, ওদের নিয়ে ছাদ থেকে ঘুরে আয়, আমরা খাবার রেডি করছি। এদিক ওদিক নজর বুলিয়ে মেঘ উঠে নিজের মনকে সামলে মুখে হাসি নিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলল, কি রে, তুই যেতে পারবি? মিম মেঘের দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎ আরিফের দিকে চোখ পড়ল। অমনি মিম রেগে মেগে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না, তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়ে যাও। মেঘ যথারীতি আইরিন আর আরিফকে নিয়ে ওপরে চলে গেছে। এক এক করে মিম, তানভীর, মেঘ, আবির সবার রুম ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। ছাদ ভর্তি এত এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। আইরিনের উইশ লিস্টের প্রায় অনেক গাছ অলরেডি মেঘেদের ছাদে আছে। আইরিন আপন মনে বকবক করেই যাচ্ছে, এই গাছটা আমার আছে, ওইটা ছিল এখন নাই। এই গাছটা আমাদের বাসায় হয় না, তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে শুধু বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে অবশেষে আরিফ ক্ষুব্ধ হয়ে বলল, তোদের সাথে এসে আমার নিজেকেও উন্মাদ মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষণাগারের গবেষকরাও বোধহয় করেন না। আইরিন ঠাট্টার স্বরে বলল, তুই ভালো মানুষ ছিলি কবে? আরিফ অগ্নি দৃষ্টিতে তাকাতেই আইরিন ভেঙচি কাটল। মেঘ হেসে বলল, আচ্ছা, গাছ নিয়ে আর কথা বলবো না। তোমার যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সেই বিষয়ে বলো। আরিফের রাগ মুহূর্তে গায়েব হয়ে গেছে। সহসা অস্ফুট কণ্ঠে বলল, এই না হলে আমার আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেলল। মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে আইরিনকে শুধালো, আরিফের মুখ চেপে ধরেছো কেন? পুনরায় আরিফকে শুধালো, কি বলতে চাইছিলে বলো। ভা মানে কি? আরিফ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ভালো বোন। মেঘ প্রকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, সত্যি? তাহলে আইরিন মুখ চেপে ধরেছে কেন? আইরিন খুব হিংসুটে। ও নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না। তোমাকে ভালো বলে ফেলেছি, এটা ওর সহ্য হচ্ছে না। আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতর ভেতর ফুঁসছে। বিড়বিড় করে বলল, আগে বাসায় চল, তারপর তোকে বোঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের জব লাইফ নিয়ে নানান আলাপ আলোচনায় মগ্ন। জান্নাত হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছে। মাহমুদা খান ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমেদ খানের রুমে টুকটাক কথা বলছেন। মাহমুদা খানকে আলী আহমেদ খান নতুন করে সবার পরিচয় দিচ্ছেন। যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকে চেনেন, আলী আহমেদ খান হঠাৎ প্রশ্ন করলেন, তোমার ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদু স্বরে বললেন। মোজাম্মেল খান শুধালেন, আরে মেয়ে কোথায়, নিয়ে আসলি না কেন? ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন, আফা, তোমার এক মেয়েকেও বিয়ে দিয়ে ফেলছো? মাহমুদা খান মলিন হেসে বললেন। মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিমড়ি খেল। আলী আহমেদ খান মালিহা খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন, আমার ছেলেকে এবার বিয়ে করানো দরকার নাকি বলো? মালিহা খান কিছুটা তপ্ত স্বরে বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথাই বলছি, কিন্তু আপনি তো আমার কথা গুরুত্বই দিচ্ছেন না।
এবার গুরুত্ব দিতেই হচ্ছে। আমার ছোট বোন নানি হয়ে গেছে, আর আমি এখনো ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকি শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোনো মেয়ে কি পছন্দ হয়েছে ভাইজান? দেখেছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করে আছে, আবির শুধু হ্যাঁ বলেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, মেয়ে কে? কি করে? আলী আহমেদ খান ঠাট্টার স্বরে বললেন, মেয়ে তুমিও দেখেছিলে, এবার আমিও দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছো? মালিহা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, শাকিল সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো, আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না, যাকে বলে আগুন সুন্দরী, তার উপর বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিহা খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলের বউ হবে আমাদের মতন সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবে না, সে আগুন আমার ছেলেকে পুড়তে দিব না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। উনি এতদিন আবিরকে যতটুকু চিনেছেন, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমেদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছে না, আবার চুপচাপ কথাগুলো হজমও করতে পারছেন না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিরা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ে ব্যথা নিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শুধালো, আম্মু, বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? আমার একটা কলা দাও। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এখনই দাও। একটা না, দুটো কলা দিও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু একটা বলে দুইটা কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো। মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অবশ্যই, এক্ষুনি যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে। মুহূর্তেই যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকলো, আপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার সিডর আইলার মতো তাণ্ডব শুরু করে দেবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ 4-5 সিঁড়ি নামতে হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের দু কাঁধে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়েছে। পায়ের 2-3 জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পিছন ফিরে তাকাতেই দেখলো একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগের সিঁড়িটাতে আরিফের পা পড়েছিল। মিম 2টা কলা খেয়ে পরপর 2টা সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতেই আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের 2 হাত ছেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করলো না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘেদের পাশ কাটিয়ে নিচে চলে গেছে। মিম নেমে সে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখলেও কিছু বলল না। নিচে নামতেই দেখলো সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিংয়ে আরও 5টা চেয়ার অ্যাড করায় জায়গা তুলনামূলক কম। ফুপ্পিদের পাশে 2টা চেয়ার ফাঁকা, আবিরের পাশে একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপ্পিদের পাশের চেয়ারে বসতে বসতে মেঘকে চোখে ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির দুবার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে।
তানভীর আবিরের পাশের চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বনু এখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমেদ খানও বললেন, বসো বসো, খাওয়া শুরু করি। মেঘ আকপাচ না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠছে। তীর তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায়, আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতে মেঘ কারেন্টের শক খাওয়ার মতো আটকে ওঠে। মুহূর্তে হাত ছিটকে সরিয়ে নিয়েছে। অকস্মাৎ মেঘের এরম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকায়, কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মাঝে প্রয়োজনের বাইরে কেউই কোনো কথা বলেনি। মিমের সাথে দুই একবার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে। আলী আহমেদ খান খাবার শেষ করে গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলে সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমেদ খানের কথাগুলো আবিরের মনে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখ মুখে অন্ধকার নেমেছে, কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গিলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমেদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে কাঁপছে। আব্বু চাচু সহ খানবাড়ির প্রায় সব সদস্য আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপ্পির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমেদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমতো অবস্থায় আবির কোনোভাবেই নতুন কোনো ঝামেলা চাচ্ছে না। বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচ্চুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবেই মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপতন নীরবতা চলল। অবশেষে আবির ছোট্ট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলেছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আকপাচ না ভেবে বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময় আমি নিজেকে গোছাতে পারবো না। আমার আরো সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চললো। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। তোমার আম্মু অনেক দিন যাবতই আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্বটাই স্বীয়ভাবে পালন করা। কিন্তু আব্বু, আমি এখনো কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম, আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটি দেওয়া হয় আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তা সবটাই তুমি নিতে পারো। এরপরও যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব, তবুও বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেব না। মোজাম্মেল খান রাজবাড়ি কণ্ঠে বলে উঠল, যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে
তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো, তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আটকে উঠল। মুহূর্তে মাথায় চিন্তারা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃদস্পন্দন জোরালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আব্বু, চাচ্চু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন? অন্যমনস্কতায় আবিরের ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো। কে সে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবকে তো তুমি চেনোই, ওনার মেয়ে সারাকেও নিশ্চয়ই চেনেছ, মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন, তারপর নিজে থেকেই সারার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন। যদিও ভাইজান তেমন কিছু বলেনি, বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবাইও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছু নেই, তারা আসলে এঙ্গেজমেন্টটা না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আভাস উকি দিয়েছিল তা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। মেঘ, তানভীর দুই ভাই বোনে অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলেই থতমত খেয়ে গেছে। ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচাই করছে। সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুই পাশের শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল, এক কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায়ই অফিসে আসতো, যেচে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত। আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতেই আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানল, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ চারগুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়েই হোক আর যে সাহেবের মেয়েই হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের সদস্য ব্যতীত অফিসে যেন আর কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে দেবে? আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্স করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, অসাধারণ। মালিহা খান শান্ত স্বরে বললেন, আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাওয়া বলে না। ওনারা ওনাদের মর্জি মতো আমার উপর চাপালেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয়। আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে দেন গিয়ে, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেয় কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুর আব্বু, বাহ। আপনার মেয়েকে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো।
মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচ্চুর দিকে তাকালো। বিড়বিড় করে বলা কথার কিছুই আবির বুঝলো না। চোখ ঘোরাতেই তানভীরকে চোখে পড়ল। আবির তানভীরকে দেখে সিম্পল স্মাইল দিল। তানভীরের মুখে গাম্ভীর্যতা লেগেই আছে। আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশেপাশে চোখ বুলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টার স্বরে বলল,